যদিও গত 40-50 বছর ধরে শুনেছি সৎ মানুষের শাসন চাই, আল্লাহর আইন চাই, সেখান থেকে যে তারা বেরিয়ে আসলো সেটারও সুস্পষ্ট কোনো ঘোষণা কিন্তু তারা দিল না। এইটা শুধুমাত্র রাজনৈতিক কথোপকথন, কারণ তাদের নিজস্ব কোনো আদর্শ নেই রাজনীতির। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এবং এর চেতনা বাস্তবায়নে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। দুপুরে মগবাজার জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজি কমিটির বৈঠকে শেষে এই এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাটা দেন জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। তিনি এই সময় অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানে আগের ফেসিবাদের মতো কর্তৃত্ববাদ ফিরিয়ে আনছে এবং ট্রাইব্যুনালে দলীয় প্রসিকিউটর বসিয়ে বিচার বিলম্বিত করছে। এদিকে আবার 24 জুন রাজধানী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিরোধী দলের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলিত হচ্ছে। 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াত এই দুটি বড় সংগঠন বেশ প্রাসঙ্গিক। যদি বলা হয় এই দুই দলের সমর্থকেই 2/3 বেশি, তবে কেন এই দুই দলের নেতারা একে অপরের বিরুদ্ধে ফ্যাসিবাদের তকমা দিচ্ছে? এটি কি কেবল রাজনৈতিক বক্তব্য, নাকি বাস্তবে ফেসিবাদ হয়ে উঠছে কেউ কেউ, বা ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা হচ্ছে? এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সমসাময়িক আরও অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়টা নিয়েও আলোচনা করবো। তবে আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ফেসিবাদ, অর্থাৎ ফ্যাসিবাদ হয়ে উঠছে কারা, এই বিষয়টা নির্ধারণ করেছি। আর এই বিষয় এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন ব্যারিস্টার আল মামুর রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আল মামুর রাসেল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম ফেসিবাদ হয়ে উঠছে কারে, বিষয়টা নিয়ে আলোচনা করবো। একটু যেতে চাই প্রথমে মাহবুব আজিজের কাছে। মাহবুব আজিজ, এক ফেসিবাদের বিদায় হয়েছে বলে আমরা বলছি বারবার, 24-এর 5 আগস্টে ফেসিবাদ বিদায় হয়েছে, কিন্তু এখন যে ফেসিবাদ বিদায়ের পর 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার, এরপর একটি নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় এবং বিরোধী দলে জামায়াত সহ 11 দল, সেক্ষেত্রে একে অপর দলকে ফ্যাসিবাদের তকমা দিচ্ছে। আসলে ফ্যাসিবাদ হয়েছে কারা? ধন্যবাদ, শুভেচ্ছা। আচ্ছা, ফ্যাসিবাদ বিষয়টা কি? আমরা যেমন বই পুস্তকে দেখে থাকি, ফ্যাসিবাদ মানে হচ্ছে যে কর্তৃত্ববাদী শাসন এবং অপর পক্ষের কোনো মতামত প্রকাশের সুযোগ থাকে না এবং যে কোনো ধরনের বিরুদ্ধ মতকে জোর করে যারা দাবিয়ে রাখে, এই তো ব্যাপারটা, দমন করে রাখে। তো আমরা এই যে বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট দেখছিলাম, বিশ্বব্যাংকের তথ্য মতে 2010 থেকে পরবর্তী 15 বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে 3% ছিল। 15 বছর। এই নির্দিষ্ট দশকে চীনের গড় প্রবৃদ্ধি ছিল 7.5%, বাংলাদেশ ও ভারতের 6.24%, সেখানে এই সময়কালে পাকিস্তানের প্রবৃদ্ধি ছিল 3.5 ও শ্রীলঙ্কার 3.2। এবং আপনি দেখুন এই গড় প্রবৃদ্ধির সময় যেই দেশগুলোর নাম বারবার এসেছে তার মধ্যে বাংলাদেশ 2-3-এ, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা চীন, এদের পাশাপাশি বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে। কিন্তু তাই বলে কি বাংলাদেশে ফ্যাসিবাদ ছিল না? অবশ্যই ছিল, কারণ 3টি নির্বাচন হয়েছে যেন তেনভাবে, আমিডামি, একা একা, রাতের বেলা, এবং সেখানে বিরোধী দলের নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে তার সমস্ত বন্দোবস্ত আওয়ামী লীগ করেছিল। তাহলে এখন যে ফ্যাসিবাদের কথাটা বলা হচ্ছে, এখন কে কাকে বলছে? জামাত বলছে বিএনপিকে। তো বিএনপি এখন কাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না? বিএনপি তো মাত্র 4 মাসে এসছে, কাজেই এই কথাগুলো অবান্তর। এই কথাগুলো কেন বলা হয়? মূল রাজনীতি যখন অনুপস্থিত থাকে। আচ্ছা, জামাতে ইসলামী কোন কোন জায়গায় বিএনপি থেকে আলাদা, তারা কি সেটা উপস্থাপন করতে পারছে? তাদের নিজস্ব কোনো রাজনৈতিক পরিচয় কি আছে জামাতের? তারা কি ওই ফ্যাসিবাদ বিরোধিতা ছাড়া, ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া তারা নিজেদের কোন লক্ষ্য ও আদর্শ মানুষের সামনে উপস্থাপন করছে? নির্বাচনের আগে আমরা জেনেছি যে তারা নারীর কর্মঘণ্টা কমিয়ে দেবে, 5 ঘন্টা করবে, বাড়িতে থাকতে বলেছে, কিছু টাকা পয়সাও দেবে বলে জানিয়েছিল, শরিয়া আইন তারা করবে না সেটাও জানিয়েছিল। আবার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা পয়সা দিয়ে বলেছে ইসলামিক শাসন ব্যবস্থাও তারা করবে। যদিও গত 40-50 বছর ধরে শুনেছি সৎ মানুষের শাসন চাই, আল্লাহর আইন চাই, সেখান থেকে যে তারা বেরিয়ে আসলো সেটারও সুস্পষ্ট কোনো ঘোষণা কিন্তু তারা দিল না। এখন এক একটা রাজনৈতিক দলের তো নীতি আদর্শ আলাদা আলাদা থাকবে। আমাদের সামনে কি জামাত বা এনসিপির কোনো নীতি আদর্শ আছে?
এবং এই প্রশ্নগুলো যখন আমরা করব তখন কিন্তু আমাদেরকে বলা হবে ভারতীয় দোসর। এটাও কিন্তু আরেকটা রাজনৈতিক বক্তব্য। ভারতীয় দোসর বলতে তারা কি বোঝেন আমরা জানি না। গত 50 বছর ধরে এই বাংলাদেশে যেই রাজনীতি আমরা দেখছি, একে অপরকে কেউ ভারতীয় দোসর বলে, কেউ কাউকে পাকিস্তানি দোসর বলে, কিন্তু বাংলাদেশের আমরা বাস করছি, বাংলাদেশের জন্য রাজনৈতিক কর্মসূচি আমাদের কি, সেইখানে কিন্তু আমরা খুব বেশি স্পষ্ট কারো অবস্থান দেখছি না। এই যে বাজেট অধিবেশন হচ্ছে, আপনি কি সেখানে জামাতের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে বিএনপিকে সমালোচনা দেখতে পাচ্ছেন? যখন করছে তো সমালোচনা দেখলাম কোথায় সংসদে, আমরা তো দেখছি যে মুতা বিবাহ নিয়ে আলোচনা, আমরা তো দেখছি যে কি বলে মেশিন পত্র চাইছেন তারা, কি গরম করার, খাবার গরম করার ওভেন, তারপরে ওয়াশিং মেশিন, এইসব চাচ্ছেন। কোন স্পেসিফিক বাজেটের জায়গাটিতে যেইখানে 600, আপনি দেখুন যখন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ে 2024 সালে তাদের 600 কত ছিল, সেটা ছিল আপনার $600 বিলিয়ন মতো ছিল আমাদের এখানে রিজার্ভে। আর বিএনপি যখন ক্ষমতা ছাড়ে 2006 সালে তখন ছিল $72 বিলিয়ন। কাজেই আওয়ামী লীগ যেটাকে প্রমাণ করতে চেয়েছিল যে উন্নয়ন হচ্ছে গণতন্ত্রের বিকল্প, আপনাদের গণতন্ত্রের দরকার নেই, আমরা তো উন্নয়ন দিচ্ছি, এভাবে কিন্তু একটা বুঝ দেবার কথা ছিল এই বিশ্ব ব্যাংকে। হ্যাঁ, 640, এটা মিলিয়ন ডলার। আমি বলি আপনাকে, এইটা ছিল এই যে 2006 সালে বিএনপি শাসনামল শেষে প্রায় $72 বিলিয়ন জিডিপি 2024 সালে $450 বিলিয়ন পৌঁছে, এটা বাস্তবতা। ঋণ কত ছিল সেটা ছিল আছে, ঋণও তো থাকবেই আপনার সাথে সাথে, কিন্তু আমি কিন্তু তাতে বলছি না যে আওয়ামী লীগ সুশাসন করেছে। আপনি গণতন্ত্র দেবেন না, আপনি যতখানি আপনি পদ্মা সেতু দেন কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেন, একটার বিকল্প কিন্তু আরেকটা হতে পারে না। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 17 বার জেলে দেওয়া হয়েছে। যখন এই কথা বলা হয় আওয়ামী লীগের কর্মীরা বলে, কেন, তাকে তো 50 লক্ষ টাকাও দিয়েছিলেন শেখ হাসিনা। 50 লক্ষ টাকা দেওয়া কি 17 বার জেলের সমতুল্য হয়? তার মানে আপনি একটা দিয়ে আরেকটা ধামাচাপা দিতে পারবেন না। আপনি বিরোধী মতকে দমন করেছেন, আপনি বিরোধী দলের যিনি প্রধান নেতা তাকে 8 বছরের জেল দিয়েছেন, তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন, আবার মহাসচিবকে 17 বার জেল দিয়েছেন। তার মানে কি আপনি চান নাই যে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করুক? এখন যে বিএনপি, সে তো আর সরকারি ছিল না, সরকার ছিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারও কিন্তু চায়নি যে দেশের একটি বড় দল রাজনীতিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। তাদের যে মনোনীত জামাত এনসিপি, তাদের এই দলটাকেই তারা সরকারে বসিয়ে দিতে চেয়েছিল, সেটা সম্ভব হয়নি। 3 থেকে 6% ভোট, তারা 36% ভোটে তৈরি করে দিয়ে গেছে। এবং তাদের যে প্রস্তুতি, ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদ ফিরিয়ে আনছে বিএনপি, এইটা শুধুমাত্র রাজনৈতিক কথোপকথন, কারণ তাদের নিজস্ব কোনো আদর্শ নেই রাজনীতি। আমি একটু আসবো।